ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে ভাতার ব্যবস্থা করা হয়েছে যারা বেকার তাদের জন্য। গতকাল থেকে আমরা সেই ছবিটা দেখেছি। জায়গায় জায়গায় অসংখ্য মানুষের দীর্ঘ দীর্ঘ লাইন, বেকার যুবকদের লাইন। মাত্র ১,৫০০ টাকার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে অসংখ্য যুবক, বেকার তারা। আসলে আমি ঠিক বুঝতে চাইছিলাম এই এই ছবিটা কিসের ইঙ্গিত বহন করছে, কি বলতে চাইছে, কোন বার্তা দিচ্ছে। এটাকে নিয়ে রাজনৈতিক চাপানুতোর হবে। এক পক্ষ একরকম বলবে, আর এক পক্ষ আর এক রকম। কিন্তু বাস্তব ছবিটা কি? সত্যি খুব উৎসাহ দেবার মতো, নাকি ভেতরে ভেতরে কুঁকড়ে যাওয়ার মতো? আমাদের চারপাশের পরিমণ্ডল, চারপাশের অবস্থাটা যে কি ভয়াবহ হয়েছে, তারই কি একটা ইঙ্গিত নয় এই ছবিটা? আসলে এই বিষয়টার উপরে আজ একটু আলোচনা করি। আমার সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর মিরাতুন নাহার। বুঝতে চাইব এই যে ছবিটা, এই ছবিটা কিসের ইঙ্গিত দিচ্ছে। মিরাতুন জি, নিশ্চয়ই আপনি মাত্র একদিন আগে আপনার সঙ্গে আমার কথা হচ্ছিল, আপনি বলছিলেন যে এই ভাতা প্রকল্প একটা ইঙ্গিত দেয় যে কি দুরবস্থা হয়েছে আমাদের সমাজের। কেউ কেউ এমনটা বলবার চেষ্টা করছে যে একটা জনকল্যাণকামী রাষ্ট্র, সেখানে এই ধরনের ব্যবস্থা থাকতে পারে, কিন্তু যথার্থ অর্থে যেভাবে এই ছবিটা সামনে আসছে, অসংখ্য যুবক দাঁড়িয়ে রয়েছেন, এবং আমি আপনাকে বলছি একজন মা তার ছেলের হয়ে ফর্ম তুলতে এসছে, যে ছেলে এখানে থাকে না, বাইরে থাকে, এবং এসে রীতিমতো কান্নাকাটি করছিল যে ভাবতে খারাপ লাগে আমার ছেলেটা চাকরি হয়নি, বাইরে চলে যেতে হয়েছে তাকে। আমি বুঝতে চাইছি যে এই যে ছবিটা, রাজনৈতিক চাপানুতোর, রাজনৈতিক বিতর্ক বাদ দিয়ে আমরা কি একবার ওই ছবিটার এই যে ইঙ্গিত, যেটা ভয়াবহ ইঙ্গিত, সেটাকে পড়তে চাইবো না, বুঝতে চাইবো না, হৃদয় দিয়ে অনুভব করবো না যে সত্যি আমাদের সামাজিক পরিমণ্ডলটা খুব ভয়াবহ হয়ে উঠেছে, যেখানে একটা চাকরি নেই, মাত্র ১,৫০০ টাকা ভাতার জন্য এত এত আগ্রহ যুবকদের। যেটা করবার এবং যার করবার তিনি এই ছবি নয়, এটা অনুপম অত্যন্ত নিষ্ঠুর কঠোর বাস্তবতা। এই নিষ্ঠুর কঠোর বাস্তবতার পরিস্থিতিটা তৈরি করে দিয়েছেন গত ১৪-১৫ বছর ধরে একজন। তাকে বাহবা দিয়ে হাততালি দিতে ইচ্ছে করছে আমার, কারণ বেশ, সাবাস, সত্যি তুমি পারো, করে দেখিয়ে দিয়েছো যে কি করে বেহাল দশা বানিয়ে দেওয়া যায় গোটা রাজ্যের যুব সম্প্রদায়ের বেহাল দশা, ভবিষ্যৎ যারা কিছু করবার জন্য আশা পোষণ করছিল তাদের বেহাল দশা। একটা ব্যাপার লক্ষ্য করে দেখেছো, 10 ক্লাস পাশ করা ছাত্রছাত্রী এবং তারপরে উচ্চতম ডিগ্রি পাওয়া ছাত্রছাত্রী, তারও উপরে যারা চাকরির আবেদন করছে সেরকম, যারা গবেষণা করছে সেরকম, অর্থাৎ 10 থেকে শুরু করে উচ্চ সীমাটার কোনো সীমা পরিসীমা নেই। যত উচ্চ ডিগ্রিধারী হোক আর যত উচ্চাকাঙ্ক্ষা পোষণ করুক যে আমি গবেষণা করে ভালো চাকরি পাবো, জীবিকা পাবো, এই এরকম ইচ্ছা নিয়ে যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে গবেষণায় কাজে নিযুক্ত হয়েছে, এই সমস্ত সব স্তরের ছেলে মেয়েরাই আজকে কিসের লাইনে দাঁড়িয়েছে? লাইন দিতে হয়েছে। যে লাইনটা হওয়ার কথা ছিল, 10 পাস করে এই লাইনে দাঁড়াবার কথা নয়, 10ম ক্লাস পাস করে তারা আরো উচ্চতর ডিগ্রি পাবে, অথবা দশম ক্লাস পর্যন্ত পাস করে যে জীবিকা লাভ করা যায় সে জীবিকা লাভের পথে এগিয়ে যাবে। তার ব্যবস্থা থাকবে রাজ্যে। সেই জীবিকা যদি তারা এমন হয় যে উচ্চশিক্ষা লাভের মতো করার মতন অর্থ তাদের ঘরে নেই, পথে এগোবে যাতে এই ডিগ্রিটা নিয়েও কিছু কাজ পাওয়া যায়, জীবিকা পাওয়া যায়। সেই দেশটাই সত্যিকারের দেশ। সফল দেশ নেতা হতে পারেন সেই দেশেরই, সেই রাজ্যের যারা এরকম ব্যবস্থা করে দিতে পারে। যে যতদূর পর্যন্ত লেখাপড়া শিখেছে তার জন্য হয় কাজ অথবা চাকরি,
দেশটা তো আমাদের উন্নয়নশীল দেশ, উন্নত দেশ নয়, অতএব সবার জন্য চাকরি দিতে পারার কথা নয়, কিন্তু সেটাও এক্ষেত্রে বলে নেওয়া প্রয়োজন। গত 15 বছরে সেটা করতে পারা গেল না। 15 বছরে এমনটি করতে পারা গেল না যে প্রতিটা ঘরে দশম পাশের নিচে কেউ নেই, আর দশম পাশ করেও চাকরি পাচ্ছে এবং তার থেকে উচ্চ ডিগ্রি পেয়েও চাকরি পাচ্ছে। 15 বছরের সেই সাধনা, কর্মসাধনা এই ব্যক্তিটি কি করতে পারতো না? পারতেন না? তার বদলে কি করে দিলেন? না, প্রতিটা ঘরে ঘরে বেকার ছাত্রছাত্রী, শিক্ষার্থী যারা যারা শিক্ষা লাভের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে পড়ছিল অথবা শিক্ষা লাভ করার অবস্থা থেকে তারা সরে গেছে নিদারুণ অভাবের কারণে, শ্রমজীবী হয়ে গেছে, সেই শ্রমজীবীরাও কিন্তু এই রাজ্যে কাজ পাচ্ছে না। তারা অন্য রাজ্যে, ভিন রাজ্যে গিয়ে শ্রমজীবী হয়ে নিজের জীবনকে কিছুটা জীবনের অভাব থেকে নিজেকে মুক্ত করতে পারছে, দারিদ্র্য থেকে। আজকে যেটা প্রশ্ন, যে লাইন হওয়ার কথা ছিল, চাকরির আবেদন প্রার্থী, চাকরির জন্য আবেদন পত্র চাওয়া হচ্ছে, সেই আবেদন পত্র নেওয়ার জন্য লাইন দিয়েছে এবং আবেদন পত্র পূরণ করে চাকরির প্রত্যাশা নিয়ে কেউ পাবে কেউ পাবে না, আবার প্রস্তুত হবে, আবার পাবে আবার পাবে না, এইভাবেই চলতে থাকে। এমনটি যদি তিনি করতে পারতেন যে সকলেরই জন্য চাকরি, কেউ পাবে বা পাবে না এমনটি নয়, সকলেরই জন্য চাকরির ব্যবস্থা করতে পেরেছেন তিনি। এইটাই তার লক্ষ্য হওয়া উচিত ছিল গণতন্ত্রে। অন্য সমস্ত রাজনৈতিক দলগুলোকে তিনি এই উপায়ে পরাজিত করে দিতে পারতেন। কোন রাজনৈতিক দল তার আশেপাশে আসতে পারত না। শোনা যাচ্ছে কথা? হ্যাঁ, কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আমি পি স্যারকে বলবো আমার ইপিটা দিতে, আওয়াজটা দিতে। তাহলে তো অসুবিধা হবে। না, বলুন, তো শোনা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কি না, পরিবর্তে আমরা যেটা দেখছি সে তাতে আমাদের কি বলবো, চক্ষু চড়ক গাছ অথবা ছানা বড়া হয়ে যাচ্ছে। এটাও দেখতে হলো। চাকরি প্রার্থীরা ভাতা প্রার্থী হয়ে লাইনে দাঁড়াচ্ছে সেই আবেদনপত্র পূরণ করে ভাতা পাবেন বলে, আর সেই ভাতা কত? মাসে 1,500 টাকা। আমরা আমাদের গৃহ পরিচারিকা বা শ্রমজীবী মানুষদেরকে খাটো করে দেখি আমাদের দেশে, তাদের অবমাননা করি, কেননা তাদের শ্রমের মূল্যটা সেইভাবে তারা পায় না। তো 1,500 টাকা আমাকে এখন বলতেই হচ্ছে, গৃহ পরিচারক বা গৃহ একদম পরিচালিকা, তাদেরও বেশি হচ্ছে, হ্যাঁ। তাদের বেতন 1,500 টাকা, তাদের বেতন আছে কি এখন? এখন সেই বেতন পেলে কোনো পরিচারক পরিচারিকা কোনো গৃহে সহায়তা দেবে, সহায়কের কাজ করবে? করবে না, নেই সেই পরিস্থিতি। এখন অনেক কমপক্ষে 4-5 হাজার টাকা 2 ঘন্টা কাজ করে বা 1.5 ঘন্টা কাজ করে তারা রোজগার করতে পারছে। আর এদেরকে কতক্ষণ কাজ করতে হবে হতো যদি চাকরি পেত? অফিস টাইম বলে একটা ব্যাপার আছে, কলেজের টাইম, স্কুলের টাইম আছে, মাস মাইনে সেরকম যোগ্যতা অনুযায়ী মাস মাইনে হয়েছিল, ছিল। আমি নিজে নিজে চাকরিজীবী ছিলাম, আমি জানি। পেনশন ভোগী, আমি জানি তার সুবিধা কত। তা না হলে আজকে অন্যের উপর নির্ভর করে বাঁচতে হতো। সেখান থেকে কি সুন্দর পরিকল্পিতভাবে বেহাল দশা নামিয়ে এনেছেন। তাহলে এনাকে নোবেল পুরস্কার দেওয়ার ব্যবস্থা করা হোক। আমি বলছি, আমরা সমস্ত নাগরিকরা সোচ্চারে বলি যে যিনি এই বেহাল দশা নামিয়ে এনেছেন, দশম পাশ করা থেকে শুরু করে উচ্চতম ডিগ্রি লাভ করেছে যারা, যারা আর উচ্চাশা পোষণ করে, তাদেরকে 1,500 টাকা পাওয়ার জন্য আবেদন পত্র পেতে লাইন দিতে হচ্ছে। কজন পাবে সেটা এখনো জানা যাচ্ছে না। অনেকগুলো ব্যাপার নির্লজ্জভাবে এক্ষেত্রে প্রণয়ন করা হয়েছে। এই ভাতাটা যারা পাবে তারা কতদিন পাবে?
ভালো করে খেয়াল করে দেখো, নির্লজ্জতার কোনো সীমা পরিসীমা নেই। অনেকে আমাকে হয়তো ভাববে যে আমি, অনেকে বলছে এরকমও যে আমি বোধহয় বিরোধী রাজনীতি করি, বিরোধী পক্ষের রাজনীতি। তাদের জন্য বলি, কোন রাজনীতির মধ্যে আমি নেই। রাজনীতির এই সমস্ত কাণ্ড কারখানা দেখতে দেখতে ঘেন্না ধরে গেছে বলা যায়। রাজনীতির কথা কখনো ভাবিনি, আজও ভাবি না। রাজনীতিতে যারা ঢোকে তারা শুধু এই লাভালাভের হিসাবই কষে। আজকে রাজনীতি আর সুস্থ রাজনীতি নেই, অসুস্থ রাজনীতি। ফলে ইনি একটা কথা বুঝে গেছেন যে তিনি বিরোধী শূন্য অবস্থানে রয়েছেন। দলীয় রাজনীতির অবস্থানটা তার আজকে বিরোধী শূন্য। ফলে তিনি যেমন খুশি তেমনটি করছেন, স্বেচ্ছাচারী হয়ে গেছেন, স্বৈরতন্ত্রী হয়ে গেছেন, গণতন্ত্রের ল্যাজামুড়ো টুড়ো সমস্ত সমেত বিসর্জন দিয়ে দিয়েছে একেবারে। কিছু না, কিছু না, গণতন্ত্রের অবশিষ্ট কিচ্ছু নেই। এই যে পরিকল্পনাটা তিনি করলেন, যেটা সব থেকে বেশি দুর্দশার পরিচয় দিচ্ছে রাজ্যের দুর্দশা, বাবা মা আত্মীয় স্বজন সবাই এক কথা বলছে যে এই টাকাটুকুও তো কিছু কাজে লাগবে, কিছুটা তো সাহায্য হবে বাবার, কিছুটা তো সাহায্য হবে মায়ের। বাবা ভাবছেন যে ছেলে তো কোনো রোজগার করতে পারে না, এই টাকাটা তো কিছুটা সংসারে সহায়তা দেবে। এই যে চিত্রটা, এবারে তুমি চিত্রের কথা বলো, এই যে চিত্রটা ফুটে উঠছে, এই চিত্রটা কিসের? নিদারুণ হাহাকার প্রতিটা পরিবারে। বেকার, বেকারে ভরে গেছে রাজ্য। শিক্ষা শিক্ষা কেমন পাচ্ছে সেই প্রশ্ন তুললে হয়তো আরেকটু অন্য কথা আমাদের বলতে হবে, কিন্তু ডিগ্রিটা পাচ্ছে, ডিগ্রি পেয়ে বেকারে ভরে যাচ্ছে ঘর, এবং প্রতিটা ঘর বেকারে ভরলে গোটা রাজ্যটাই বেকারে ভরে যাচ্ছে। তাহলে এটার নাম দেওয়া হোক বেকার রাজ্য। এই রাজ্যটার নাম হবে বেকারবাসীদের রাজ্য। বেকারবাসীরা এখানে বাস করে সেই রাজ্য। আর সেই রাজ্যে যিনি মাথায় বসে আছেন, রানী বলা যাক, আমরা হীরক রাজের দেশে দেখেছিলাম সত্যদ্রষ্টা সত্যজিৎ রায় আমাদের দেখিয়ে দিয়েছিলেন যে আমাদের ভবিষ্যতে এই রাজ্য তথা দেশের কপালে কি আছে, ভাগ্যে কি আছে, দেখিয়ে দিয়ে গিয়েছিলেন। ঠিক 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 বলতে হয়। আমরা যারা বলতে শিখিনি তাদের কপালে অনেক দুঃখ নেমে এসেছে, এটাও ঠিক, এসেছে, আরো আসবে। তো সে দুঃখের জন্য প্রস্তুত আছি। তবু সত্য পথ থেকে, সত্যজিৎ রায় যে সত্য পথ দেখিয়ে গেছেন তার থেকে আমরা সরবো না। কেবল যে যুবদায়, এই যুব সাথীকে ঠাট্টা করে একেবারে দুর্মুষ করে দেওয়া বা একেবারে উপেক্ষা করে দেওয়া, সম্পূর্ণ উপেক্ষা করে দেওয়ার মতন হিম্মত রাখতে পারলো না। কেউ হয়তো ঠাট্টা করে বলতে পারে যে তোমার তো তুমি আর কি বুঝবে। তো তাহলে প্রশ্ন, শেষটা যিনি বানিয়ে দিয়েছেন তার প্রতি কেন কোনো কটাক্ষ কিছু বলা হচ্ছে? বান শুধু নয়, বিক্ষোভ বিদ্রোহ কি উঠে গেল? মেরুদণ্ড কি হারিয়ে গেল দেশ থেকে? মেরুদণ্ডের প্রাণীতে পরিণত করে দিলেন তিনি। লাইনে দাঁড়াতে হবে 5 বছরের জন্য আর ভাতা। এর থেকে নির্লজ্জ প্রকাশ আছে? কেন 5 বছরের জন্য? কোন সময় দেওয়ার কথা ছিল? আগস্ট মাস থেকে, সেটা এগিয়েই এপ্রিল মাস করে। স্বেচ্ছাচার একটা সীমা থাকা উচিত। এই স্বেচ্ছাচারিতার জবাব দেওয়া উচিত।